ফাইনালি সেই মোস্ট অ্যাওয়েটেড স্পেশাল দিনটা এসে গেছিলো আমার ছেলের অন্নপ্রাশন। আর এটা এমন একটা ওকেশন যেটা একটা বেবির সাথে সাথে কিন্তু তার বাবা মাদের লাইফেরও অ্যাজ আ প্যারেন্ট হিসেবে সব থেকে প্রথম এবং বড় একটা ওকেশন। তো সেদিন সকাল থেকে ছেলে কতটা কি বুঝতে পারছিল জানি না, কিন্তু ও বেশ ভালো মুডেই ছিল। আর সবাইকে রেডি করিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিজে রেডি হয়ে ফাইনালি গাড়িতে উঠে আমি একটু ভ্লগ করতে শুরু করেছিলাম। আর এই ছিল আমার সেদিনকের সাজ। ছেলের অন্নপ্রাশন বলে কথা, সাজতে তো একটু হবেই, বাট যতটুকু করেছি নিজেই করেছি, কারোর কাছে গিয়ে আমি সেদিনকে একদমই সাজিনি, কারণ প্রচুর একটা দায়িত্ব ছিল, প্রচুর কাজ ছিল, তাই বাইরেই যাওয়ার মতো টাইমটাই বের করে উঠতে পারিনি। আর সেদিনকেও কিন্তু নাতির অন্নপ্রাশন উপলক্ষে বাবা মা গাড়িটা সুন্দর করে সাজিয়েছিল। আমরা ভেন্যুতে পৌঁছানোর আগেই কিন্তু ফটোগ্রাফার দাদা ভেন্যুতে ওয়েট করছিল, সাথে আরও কয়েকজন গেস্টও এসে গেছিলো। অ্যান্ড এইটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের ভেন্যু, আমাদের বাড়ির খুবই কাছের একটা কমিউনিটি হল। অ্যান্ড কী কী ডেকোরেশন হবে, ঢোকার মুখ থেকে কিন্তু সব কিছু আমাদের পবিত্র প্ল্যান করে করা। ছেলের অন্নপ্রাশন বলে কথা, তো অ্যাজ আ বাবা মা আমাদের কিন্তু প্ল্যান ছিল আমরাই পুরোটা করব এবং আমরাই আমাদের মতো করে সাজানো অ্যান্ড এভরিথিং করব। তো সেটাই চেষ্টা করেছি। আর ঘুরে ফিরে তখন ফার্স্টে ঢুকে দেখছিলাম সব ঠিকঠাকভাবে সাজানো হয়েছে কি না, কারণ এই দিনটার জন্য প্ল্যানিং কিন্তু অনেক দিন থেকেই করা হচ্ছিল। আমাদের এই ওকেশনটা দুবেলাতেই ছিল, মানে সকালে হচ্ছে যত রকম রিচুয়ালস অ্যান্ড এভরিথিং ছিল, বিকজ আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী অন্নপ্রাশনে কিন্তু প্রচুর নিয়ম থাকে, মানে একদম বৃদ্ধি থেকে গায়ে হলুদ থেকে, মানে শুধু বউ বাকি থাকে, বাট তাছাড়া পুরো বিয়ের মতোই নিয়মগুলো থাকে। দেন মুখে ভাত থাকে, অ্যান্ড বিকেলে আমরা রেখেছিলাম হচ্ছে যারা বাইরের এক্সটেন্ডেড গেস্ট তাদের জন্য একটা গেট টুগেদার। তো এই দুবেলার লোকেশনটাই পুরো প্ল্যানটা আমি আর পবিত্র একাই হাতেই করেছিলাম। অ্যান্ড পবিত্র এতটাই চেয়েছিল সব কিছু পার্টিকুলার হোক, ও কিন্তু এই স্ট্যান্ডিটাও ওর ছেলের জন্য আলাদাভাবে কাস্টমাইজড অর্ডার দিয়ে বানিয়েছে, নর্মাল ডেকোরেটরকে দিয়ে দেয়নি। সো এই ছিল হচ্ছে স্ট্যান্ডি, অ্যান্ড এটা যদিও সন্ধ্যেবেলা থেকে নিচে ছিল সেই দিনকে, বাট সকাল অবধি ওপরে আমরা রেখেছিলাম, ওর যেখানে মেন সব কিছু হচ্ছিলো রিচুয়ালসগুলো তার সামনে। আর এটা ছিল ছেলের হলদির ব্যাকগ্রাউন্ড, আমরা দুটো ব্যাকগ্রাউন্ড সেপারেট রুমে সেপারেটভাবেই করেছিলাম। অ্যান্ড এইসবের মাঝখানে ঠাকুরমশাইটা সব কিছু রেডি করছিল, বিকজ বৃদ্ধি হবে, দেন গায়ে হলুদ, তারপরে গিয়ে কিন্তু মুখে ভাত। সো ইটস এ লং প্রসেস। আর এখানে দেখো ছেলে কিন্তু চুপটি করে বসে সবটা দেখছে। আর ছেলের আউটফিট নিয়ে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবতেই পারো যে বাবা মা হয়ে আমরা এত সেজেছি, ছেলে কেন এরকম স্পেশাল ড্রেস না পরে নর্মাল একটা ড্রেস পরে আছে। তো বেসিক্যালি ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমাদের এই অন্নপ্রাশনের ওকেশনটাতে ছেলের কিন্তু যাবতীয় জিনিসপত্র সব কিছু ওর দাদুবাড়ি থেকেই হবে, মানে ও কি পরবে, কি খাবে, সেই রান্নাটা, যে থালাবাটিতে খাবে সেই জিনিসটা, তার সাথে হচ্ছে ও যেটা পরে স্নান করবে, মানে এভরিথিং। আমি হয়তো উল্টে কিছু মিস করে যেতে পারি, বাট সব কিছু কিন্তু আমার বাবা মা অ্যাজ আ দাদু দিদা হিসেবেই ওনাদের ওপর সবটা দায়িত্ব ছিল। অ্যান্ড ঠাকুরমশাই এটাও বলেছিল যে নিজের মামা থাকলে মামা ভাত খাওয়াবে অ্যান্ড মামি ওর খাবারের সব রান্নাগুলো করবে, আর যদি নিজের মামা না থাকে ইন দ্যাট কেস দাদু ভাত খাওয়াবে অ্যান্ড দিদা ওর যাবতীয় রান্নাগুলো করে নিয়ে আসবে। সো বুঝতেই পারছো আমার আর পবিত্রর সাথে সাথে কিন্তু আমার মা বাবার ওপরে একটা বিশাল দায়িত্ব ছিল। সো সেই সব কিছু নিয়ে যখন শুনলাম রওনা দিয়েছে, আমি এখানে ওয়েট করছিলাম ওদের জন্য, বিকজ ব্লগে তো নিতেই হবে, কারণ তোমরা সবাই আমার ব্লগে দেখেছো যে আমার সাত থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে শুরু করে সব কিছুতে কিন্তু আমার বাবা মা সবটা স্পেশাল করার জন্য তাদের একমাত্র নাতির জন্য তত্ত্বর আয়োজন করে। অ্যান্ড অফকোর্স অন্নপ্রাশনে যে তত্ত্ব করবে এটা তো বলাই বাহুল্য, তো সেইটাই আমি একদম শুরু থেকে ক্যাপচার করবো বলে এখানে ওয়েট করছিলাম। অ্যান্ড ফাইনালি তত্ত্ব নিয়ে আমার বাড়ি থেকে কিন্তু সবাই এসে গেছে। শুরুতেই দেখতে পাচ্ছ টোপর, এটাও আমি মিস করে গেছি বলতে, ঠাকুরমশাই কিন্তু বলে দিয়েছিল যে টোপর মালা এগুলোও কিন্তু দাদুর বাড়ি থেকেই দিতে হবে। আর সবাই যখন হাত ভর্তি তত্ত্ব নিয়ে ঢুকছিল, আমার সামহাউ ঠিক কয়েক বছর আগে আমার বৌভাতের কথা মনে পড়ছিল। আমার রিসেপশনে আমার বাড়ি থেকে যখন সবাই তত্ত্ব নিয়ে এসছে, একটা অদ্ভুত ফিল হচ্ছিল। আর আজকে সামহাউ আমার এই সময়টাতে ওই দিনের কথাটা মনে পড়ছিল। তত্ত্ব আসার পরে এক এক করে ছেলেকে রেডি করানো আর বাকি সব কিছু আস্তে আস্তে করছিলাম। আর যেহেতু অ্যাজ আ মা হিসেবে আমারও কিন্তু কিছু কিছু দায়িত্ব ছিল, স্পেশালি ছেলের মুড ঠিক করে রাখার এবং ছেলেকে রেডি করার পুরো দায়িত্বটা আমার উপরেই ছিল। তাই এই সবের সাথে সাথে আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও নিয়ে রেখেছিলাম, কারণ অ্যাজ আ স্মৃতি হিসেবে কিন্তু এই ভিডিওগুলোই থেকে যাবে। ফটো তো থাকবেই, সেটা তো আলাদা জিনিস, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু একটা আলাদাই মেমোরি থাকে যখন আমরা অনেক দিন পরে গিয়ে এগুলো দেখি। এত ঠান্ডা নেই, তুমি চাদরটা খুলো।
চলছে ব্রেকফাস্টের পর্ব। যেহেতু অনুষ্ঠানটা সকাল থেকে ছিল, আমরা সকালের চা ব্রেকফাস্ট থেকেই সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। আর অন্যদিকে সব তত্ত্বগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। শুধু মিষ্টির তত্ত্বটাই ছিল আমাদের বাড়ির সবার জন্য, বাকি সব তত্ত্ব কিন্তু শুধুমাত্র ছেলের জন্য। ছেলের জন্য লাল পাঞ্জাবি ধুতি, এখানে রূপোর চামচ, সাথে একটা ফুলের মালা, এইদিকে ছিল কাঁসার বাসনের সেট। এগুলো ছাড়াও ছিল ওর গায়ে হলুদে যেটা পরেও গায়ে হলুদ করবে, সাথে গামছা, সাথে বৃদ্ধির ধুতি পাঞ্জাবি ছিল। আর এইগুলো ছাড়াও কিন্তু প্রচুর জামা কাপড় ছিল, মানে উইন্টারের কয়েকটা ট্রে ছিল আর সামারের কয়েকটা ট্রে ছিল, সাথে প্রচুর খেলনা। আর এই ট্রেটা খুব ইন্টারেস্টিং, এখানে খাতা বই ছিল, মানে বেসিক ABCD, অ আ ক খ, স্লেট পেন্সিল, যাতে যখন ও ফার্স্ট পড়াশোনা শুরু করবে এইগুলোর কাজে লাগে। সাথে ওর জন্য কয়েকটা পেয়ার অফ সক্স, টুপি, প্লাস এই ব্লু কালারের একটা ব্ল্যাঙ্কেট ছিল। তো সব কিছুই ছিল, কিছুই বাদ রাখেনি বাবা মা যা দেখছিলাম। আর এখানে হাগিজের একটা ট্রে ছিল যেটা ওর এভরিডে খুব ইউজফুল, সাথে কিন্তু আরও একটা টয়লেট্রিজের সেটও ছিল। তো সব কিছু কিন্তু এখানে প্রোভাইড ছিল। দেখে লাগছিল আমার ছেলের প্রায় কয়েক মাসের একটা শপিং হয়ে গেছে। তো একদিকে চলছিল এইসব ট্রে দেখার পালা, অন্যদিকে কিন্তু ঠাকুরমশাই সব কিছুর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল। আর এই দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি ভাবছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড, হালদি সেরিমনির ব্যাকগ্রাউন্ড এবং পুরোই ওকেশনটা নিয়ে কিন্তু আমাদের অনেক মাসের একটা প্ল্যানিং ছিল। কি হবে কি না হবে আমরা আমাদের ডেকোরেশনের দাদাকে অনেকবার ভালো মতো বোঝানোর চেষ্টা করেছিলাম। অ্যান্ড ফাইনালি আজকে দেখে লাগছে যে পুরো এই বোঝানোটা কিন্তু অনেকে সার্থক হয়েছিল, বিকজ ঠিক যেরকম চেয়েছিলাম, যেই কালার চেয়েছিলাম উনি কিন্তু এক্স্যাক্ট সেইগুলোই করে দিয়েছে। আর এই স্ট্যান্ডিটা যেরকম বললাম, পবিত্র প্রথম থেকেই ইচ্ছা ছিল ছেলের অন্নপ্রাশনে আলাদাভাবে কাস্টমাইজড করে অর্ডার দিয়েও বানাবে, তাই এটা আমরা ডেকোরেশনের দাদাকে দিইনি করতে। জেনারেলি সবাই কী করে, এটা কিন্তু একসাথেই অর্ডার দিয়ে দেয় ডেকোরেটরদেরকেই। আর এইদিকে ছেলের পিসি আর ঠাম্মি বসে আরেকটা ইন্টারেস্টিং কাজ করছিল। আরেকটা রিচুয়ালস থাকে অন্নপ্রাশনে, থালার মধ্যে কয়েকটা জিনিস রাখা হয় অ্যান্ড সেইখান থেকে বাচ্চাকে কিছু একটা তুলতে বলা হয়। তো এই জিনিসটা এখানে ওরা রেডি করছিল। তোমরা নিশ্চয়ই ভাবছো যে অনেকক্ষণ ছেলেকে দেখা যাচ্ছে না, সে কোথায়? তো সে কিন্তু তার সব রকমের কাজ ঠিকঠাক টাইমে সেরে নিচ্ছিল। পাশের রুমে চুপটি করে সে কিন্তু তার পাওয়ার ন্যাপ একটা নিয়ে নিয়েছে। আর ছেলের অন্নপ্রাশনের সকালে এই ছিল হচ্ছে আমার আউটফিট। আজকে সকালে কিছুই ক্যাপচার করতে পারিনি, না আমার আউটফিট না পবিত্রর আউটফিট, তাই এখানেই জাস্ট আয়নাটা পেয়ে ভিডিও করে রাখছিলাম। কিছুই না, পরে কয়েক বছর পর যখন এগুলো দেখবো তখন নিজেরই মনটা ভালো হয়ে যাবে, তাই জাস্ট এগুলো ক্যাপচার করে রাখা। আর এই দিকে ফাইনালি বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে। ছেলে বৃদ্ধির ধুতি পাঞ্জাবি পরে কিন্তু একদম রেডি।
কম্পাউন্ডের সামনে ছেলের গায়ে হলুদের কলাপুকুর রেডি করা হয়ে গেছে। এবার গায়ে হলুদের জন্য আমার ছেলে একদম রেডি। এটাই ছিল ওর গায়ে হলুদের আউটফিট, মানে নিয়ম অনুযায়ী এটাই পরানো হয়েছিল। আর আমার শাশুড়ি মায়ের প্রথম থেকেই ইচ্ছে ছিল ওনার দেওয়া গয়না পরেই ছেলের গায়ে হলুদ হবে। তো এখানে আমার ছেলে ঠাম্মির হাতে সোনার চেন পরে নিচ্ছিল। বাবুন অন আছে, হ্যাঁ তুই স্মুথটা নেই। আর তারপরে পবিত্র ছেলেকে দিয়েছিল সোনার বাজু, সেটাও ও গায়ে হলুদের আগেই পরিয়ে দিচ্ছিল। গায়ে হলুদের পরে ফ্রেশ হয়ে এবার ছেলেকে রেডি করা হচ্ছিল মুখে ভাতের জন্য, মানে যেই ড্রেসটা পরেও ভাত খাবে সেটা পরিয়ে। আর এখানে কিন্তু ড্রেসটা ঠিক পরার আগে ফটোশ্যুট চলছে। আর বাবা মা একটা কিউট মালা এনেছে, মানে ওর জন্য পারফেক্ট সাইজের একটা মালা বানিয়ে এনেছে। আর এইদিকে চলছিল ছেলের সব খাবার সাজানো। সেদিনকে ওর মেনুতে ছিল পায়েস, সাদা ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, ডাল, একটা মাছের মাথা, চিতল মাছ, চিংড়ি মাছ, চাটনি, আর সাথে মিষ্টি দইও ছিল। ফাইনালি দাদু নাতি দুজনেই রেডি, দুজনের আজকের স্পেশাল আউটফিট পরে। আর তখন আমার ছেলে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। সকাল থেকে কিন্তু ওর মুড খুব ভালো ছিল, সেটা সবাই বলছিল। কিন্তু হ্যাঁ, ও একটা ছোট্ট বেবি, তাই ওরও একটা টাইমের সাথে সাথে মুডের ব্যাপার আছে। অ্যান্ড তাই জন্য আমরা ওকে ওর ফেভারিট একটা খেলনা হাতে দিয়েছিলাম। এত খেলনার মধ্যে কিন্তু এখনও অবধি আমার ছেলের সব থেকে ফেভারিট খেলনা হচ্ছে এই জিনিসটা। এইটা আমার একটা জেঠুই ওকে দিয়েছে। তো এই জিনিসটা, এই খেলনাটা আমরা সব জায়গাতে ক্যারি করি, যেখানেই যাই, ডক্টরের কাছে যাই, ভ্যাকসিনে যাই বা কোথাও ঘুরতে গেলে এটা অলওয়েজ ক্যারি করি, বিকজ এটা হচ্ছে ওর মুড সেভিয়ার আর আমাদেরও টাইম সেভিয়ার। তাই জন্য এই জিনিসটা আমরা অলওয়েজ ক্যারি করি। আর এই খাওয়ানোর সময় আরও একটা নিয়ম ঠাকুরমশাই বলেছিল যে ওকে যেন একটা রুপোর কয়েন দিয়ে খাওয়ানো হয়। তাই এবার সেই রুপোর কয়েন দিয়েই ওকে খাওয়ানো শুরু করা হবে।
একদম না ছেড়ে দাও ওরকম বললে হবে না দাঁড়াও। না মাটি পড়ে এই সব রিচুয়ালসের পরে এবার ছিল আশীর্বাদের পর্ব। কিন্তু প্রথম থেকেই আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যে উনি ওনার নাতিকে দাদুর হাতে ভাত খাওয়ানোর পরে উনি একবার নিজে খাইয়ে দেবে। তো এখন আমার ছেলে তার ঠাম্মির হাতের উপর কয়েন দিয়ে পায়েস খাচ্ছে। ব্যাস, হ্যাঁ।
আশীর্বাদের পর সবাই লাঞ্চে বসেছিল। পরপর এতগুলো রিচুয়ালস কমপ্লিট করে লাঞ্চে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বিকেলে বাড়ি গিয়ে তারপর সন্ধ্যের ওকেশনটাতে ছেলেকে রেডি করে আনতেও কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো। আর ছোটোদেরকে নিয়ে এরকম ওকেশন করতে গেলে তো লেট হবেই, সেটাই আমাদের এক্সপেক্টেড ছিল যে টাইমটা একটুখানি এদিক ওদিক হয়েই যাবে। তো চলো এবার ফাইনালি ইভিনিংয়ে নিয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলায় আমাদের রেডি হয়ে ছেলেকে নিয়ে আসতে কিছুটা দেরি হয়ে গেছিলো, তাই বেরোনোর আগে কোনো ভিডিও কিছুই করিনি। হলে এসে একবারে কিন্তু ভিডিও স্টার্ট করেছিলাম। তাই আমাদের আউটফিট, ইনফ্যাক্ট ছেলেরও আউটফিট সন্ধ্যাবেলায় কী পরেছিলাম আমরা কিছুই আগে দেখানো হয়নি। তো এখানে তোমরা যা দেখার দেখতে পারবে। আর এখানে ছিল হচ্ছে ইভিনিংয়ে আমাদের একটাই আলাদা করে সেরিমনি ছিল, সেটা হচ্ছে কেক কাটিং সেরিমনি। অ্যান্ড লাইক এভরি টাইম আমার বাবা মা একটা অতীব সুন্দর কাস্টমাইজড কেক অর্ডার করেছিল নাতির অন্নপ্রাশনের জন্য, আর সেটাকে আমরা সন্ধেবেলায় কেটেছিলাম। আর এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যার ওকেশন তাকে দিয়ে সামহাও কেকটা একটুখানি কাটানোর চেষ্টা করা যায়। কেকের কাস্টমাইজেশনটা এইভাবেই করা হয়েছিল যে দাদু নাতিকে ভাত খাওয়াচ্ছে এবং দাদু আর নাতির ড্রেসটা কিন্তু এক্স্যাক্ট সেম যেরকম ওরা পরেছিল সকালে। যেহেতু দুজনের পাঞ্জাবিটাই প্রি ডিসাইডেড ছিল আমাদের, তাই জন্য অর্ডারও সেরকমভাবেই কাস্টমাইজেশনে মা দিয়েছে। আর খেতেও অসাধারণ হয়েছিল কেকটা।
সেই দিনের সকালটা যেরকম কেটেছিল ছেলের সব ধরনের রিচুয়ালসগুলো দিয়ে, সন্ধ্যের ওকেশনটা কিন্তু সেরকমই পুরো গল্প আড্ডা খাওয়া দাওয়াতে ভরেছিল। কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল অনেক দিন পরে। আর এই ভিডিওতে বাকি সবার পরিচয় আলাদা করে দেওয়া একদমই পসিবল না, কিন্তু সব গেস্টরা এসে আমাদের ছেলের অন্নপ্রাশনের সন্ধ্যেটা জাস্ট জমজমাট করে দিয়েছিল। ওকেশনের পরে বাড়িতে নিজেদের মধ্যে যখন আমরা আলোচনা করছিলাম, আমরা দেখলাম যে আমাদের কিন্তু যত ইনভাইটেড গেস্ট ছিল, মানে রিলেটিভ থেকে, নেবার থেকে, অফিস কালিগ, ফ্রেন্ডস, সবাই কিন্তু এসছিল। মানে হাতে গোনা বোধহয় একজন কি দুজন ছাড়া সবাই এসে এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলেছিল। তো এটাই ছিল আমাদের ছেলের অন্নপ্রাশনের ভ্লগ। সকাল থেকে রাত অবধি যা যা হয়েছে সবটাই এই ভিডিওতে রেখে দিয়েছি। পরে গিয়ে যখন দেখবো আমরা এই সুন্দর দিনটাকে চেরিশ করব। আর একটা বেবির লাইফে অন্নপ্রাশন অনুষ্ঠানটা একটা মাইলস্টোন হিসেবেই কাউন্ট করা যায়। তাই এই দিনটাকে আমরা চেয়েছিলাম আমাদের মন মতো করে সেলিব্রেট করার, যতটা সম্ভব আমরা সেটাই চেষ্টা করেছি। সো ডেকোরেশন থেকে, সব প্ল্যানিং থেকে, এভরিথিং লাস্টে গিয়ে কিন্তু আমাদের মন মতোই হয়েছে। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা আমাদের ছেলেকে অনেক ব্লেসিংস দিও, অনেক ভালোবাসা দিও, অ্যান্ড আই হোপ ও যখন বড় হয়ে এই ব্লগটা দেখবে ওরও খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা। যারা নতুন দেখছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো টিল দেন টাটা।